নমস্কার সবাইকে। আজকে একটা জিনিস আমরা জানি যে আমাদের জন্মছকে যে বৃহস্পতি গ্রহ থাকে তার একটা বড় ইম্প্যাক্ট মানে প্রভাব আমাদের জীবনের উপর পড়ে। কারণ বৃহস্পতি অনেক গ্রহর সঙ্গে মিশে বিশেষ যোগ তৈরি করে। বৃহস্পতির কারণের জন্য আমাদের জন্মছকে ভালো মন্দ অনেক কিছু হয়, এটা আমরা অনেকেই জানি। এবং জন্মছকের মধ্যে বৃহস্পতি এই 12টা ঘরের মধ্যে যে কোনো ঘরে থাকতে পারে এবং সেই অনুযায়ী তার জীবনের এগিয়ে যাওয়া, তার জীবনের পছন্দ পূরণ হওয়া, স্বপ্ন পূরণ হওয়া বা না হওয়া, এই সবটাই থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনাদের মনে থাকবে যে গত বছরের শেষ দিকে অর্থাৎ নভেম্বরের 11 তারিখে 2025 সালে বৃহস্পতি গ্রহ বক্রী হয়েছিল। আমরা জানি যে বক্রী হলে অনেক সময় নেগেটিভ ফল দেয়, একটা জেনারেল পারসেপশন মানুষের আছে। গতকাল অর্থাৎ 11 তারিখ পর্যন্ত, অর্থাৎ 11/3/2026 পর্যন্ত বক্রী থাকার পর এই বৃহস্পতি আবার মার্গী হচ্ছে, অর্থাৎ বক্রীর অপোজিটে আসছে, পজিটিভ হচ্ছে। প্রশ্ন হচ্ছে আজকে যে তার ফলে আমরা কি কি সুবিধা পেতে পারি, কি ফল পেতে পারি, ভালো কি হতে পারে, গ্লোবাল ইকোনমির উপর তার প্রভাব কি পড়তে পারে, আপনার জীবনের উপর কি পড়তে পারে, এবং বর্তমান যে সমাজ ব্যবস্থার মধ্যে আমরা রয়েছি তার উপরেই বা বৃহস্পতির এই মার্গী হওয়া কতটা প্রভাবশালী হবে। আসুন জানবো বাকসিদ্ধ মাতৃসাধক, প্রখ্যাত জ্যোতিষ, বিশেষ ব্যক্তিত্ব রামকৃষ্ণ আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। রামকৃষ্ণ দাকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। নমস্কার, আমার সকল দর্শক বন্ধুদের প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী তারা মাকে প্রণাম জানিয়ে, আমার গুরুদেবকে প্রণাম জানিয়ে, আমার জন্মদাত্রী পিতা মাতা সকলকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। ব্যাপার হচ্ছে গ্রহরা যে অবস্থানগুলো কখনো সোজা পথে চলে, আবার কখনো পেছনে চলতে থাকে। কি বললাম বুঝলেন? বক্রগতিতে। তো প্রথমে আমি বলবো এই যে বৃহস্পতি, প্রত্যেকটা মানুষের এক একটা গ্রহের গুণ থাকে। আচ্ছা, যেমন বৈদিক যুগে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই যে 4টে জাতি বিচার হতো বর্ণাশ্রম। এখন বাবা ব্রাহ্মণ পৈতে লাগিয়ে দিয়েছে, ছেলেও পৈতে লাগিয়ে দিল, কিন্তু ছেলের মধ্যে সেই ব্রাহ্মণের গুণগুলো নেই। আচ্ছা, এটা তো হয়। আগে আপনাকে জানতে হবে বৃহস্পতি মানে ব্রাহ্মণ। আচ্ছা, বৃহস্পতি হচ্ছে ব্রাহ্মণ এবং তার বৃহস্পতির গুণগুলো কি? যার বৃহস্পতির প্রভাব ভালো থাকবে সে হবে ন্যায়নিষ্ঠ, ধর্মপরায়ণ, সহজে কারোর কাছে মাথা নিচু করবে না, তার নিজস্বতা বোধ বেশি থাকবে এবং সে পড়াশোনা, নম্র, ভদ্র, সুন্দর, কথাবার্তা বিনয়ী এবং গুরুজনকে সম্মান করা, ঈশ্বরকে ভক্তি করা, এইসব গুণগুলো তার মধ্যে থাকবে। আচ্ছা, এই প্রভাবগুলো যখন মানে বক্র গতিতে বৃহস্পতি কর্কট রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করেছে 11ই নভেম্বর 2025-এ, এই গতকাল এই যে আবার নিজের অবস্থানে ফিরে আসলো বৃহস্পতি প্রায় 4 মাস পর। এই ফিরে আসাটা পুরো পৃথিবীর মানুষের জীবনযাত্রা, এই যে যুদ্ধ বিগ্রহ, মানুষের মধ্যে অশান্তি, জিনিসের দাম বেড়ে যাওয়া, ঠিক, তারপরে চাকরি চলে যাওয়া, নানা রকম অর্থনৈতিক সংকট, এইগুলো এই 4 মাস ধরে বেশিরভাগ ক্ষেত্রে বাড়ছিল, বেড়েছে, একদম ঠিক। এবং মঙ্গলটা সরে যাবে 4-5 দিন পর থেকে। আচ্ছা, এরপরে আস্তে 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 কিন্তু পজিশন ঘুরতে থাকবে, যুদ্ধ বন্ধ হতে থাকবে, তারপরে তেলের দাম কমতে থাকবে, হ্যাঁ, এই জায়গাগুলো কিন্তু পরিবর্তন হতে থাকবে। মানে শেয়ার বাজার খানিকটা স্টেবল হবে। হ্যাঁ, শেয়ার বাজারে দেখুন অবস্থা কি হারে শেয়ার বাজারের পতন হয়েছে। হ্যাঁ, মানে আপনি বলছেন এখন আমরা নরমালিটির দিকে যাচ্ছি। একদম একদম তাই। আচ্ছা। তো মানুষ, একটা বুদ্ধিমান ব্যক্তি কি করে? যারা জ্ঞানী ব্যক্তি, বুদ্ধিমান ব্যক্তি, তারা কি যুদ্ধ চায়? চায় না, কখনোই না। একজন ধার্মিক ব্যক্তি কি চায়? সে যে দেশেরই ধার্মিক ব্যক্তি হোক, তারা তো সবসময় চাইবে যাতে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান হোক, শান্তি চায়, তারা শান্তি চায়। যারা শান্তি চায় তারা হচ্ছে প্রকৃত ধার্মিক। তারা নিজে
নিজের সাথে অপরকে, হ্যাঁ, তো আমি আর আপনি এর মধ্যে কোনো পার্থক্য নেই। আত্মা আর পরমাত্মা, তোমার মধ্যে আমার অংশ আছে, আমার মধ্যে তোমার অংশ আছে, পরমাত্মার মধ্যে আমার অংশ আছে, আমার মধ্যে পরমাত্মার অংশ আছে। এই যারা এটা মনে করে তারা অপরের দুঃখে কেঁদে বেড়ায়, অপরকে দান করে, হ্যাঁ, লোককে করার চেষ্টা করে, মানে কারোর যদি কষ্ট দেখে তারও বুক ফেটে যায়। এই ব্যাপারটা ধার্মিক প্রকৃতির মানুষদের মধ্যে থাকে। তো আজকে দেখুন না যে এই যে বৃহস্পতির যে অবস্থান, আচ্ছা একটা ফোন নিয়ে আছে, ফোন আছে, আমি নিয়ে বৃহস্পতির অবস্থান আমি একেবারেই শুনলাম। সঙ্গে আপনি বৃহস্পতির জাতকের বেশ কিছু গুণের কথা বলেছেন। এই গুণগুলো যাদের থাকবে তাদের বৃহস্পতি ভালো, বা না থাকলে এবং এর প্রভাবগুলো কিন্তু তারা পেতে পারে। যেমন উচ্চশিক্ষা যারা করছে, উচ্চশিক্ষার কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি। তারা কিন্তু যারা রিসার্চ করছে, যারা পিএইচডি করছে, তারাও কিন্তু ভালো ফল পাবে। একদম। আমি আসুন ফোনটা নিয়ে কে আছেন ফোনে। হ্যালো, নমস্কার দাদা, আমি বারুইপুর থেকে বলছিলাম। আমার নাম রাখি ধর। আচ্ছা, আপনার প্রোগ্রাম আমি নিয়মিত দেখি। হ্যাঁ, ডেট অফ বার্থটা বলুন। 19/5/1978। এটা কি আপনার বলছেন? আমার। আচ্ছা, জন্ম সময়টা বলুন। 2:40 কলকাতা। 2:40 দুপুরবেলা? দুপুরবেলা 2:40 কলকাতা। আপনি অনেক দিন ধরে প্রোগ্রাম দেখছেন বলছেন। হ্যাঁ, আমি দেখি। সেদিন শুক্রবার, তাই তো? সেদিন শুক্রবার। হ্যাঁ, কন্যা লগ্ন, কন্যা রাশি, দ্বাদশী শুক্লপক্ষে জন্ম। আচ্ছা, হ্যাঁ, আমার একটা সমস্যা নিয়ে আমি ফোন করলাম। হ্যাঁ, দাঁড়ান, একটু দেখতে দিন। এখানে লগ্নে চন্দ্র রাহু বসে আছে গ্রহণ যোগে। বর্তমানে আপনার বেশ 4 মাস ধরে একটু মানসিক ডিস্টার্বের মধ্যে আছেন আপনি, তাই না? খুব বেশি মানসিক ডিস্টার্বে আছি দাদা। বাড়িতে একদম অশান্তি, হাজবেন্ড একদম তাকাচ্ছে না, মেজাজ খিটখিটে হয়ে রয়েছে, পাশের বাড়ির দিকে তাকিয়ে থাকে। আমি জানি না কেন, জানি না কোনো মহিলার সাথে কোনো সম্পর্ক হলো কিনা, মনে হয় পাশের বাড়ি কিছু কি ওকে করলো, জানি না। আপনার দিকে আপনার প্রতি মনোযোগ কমে গেছে নাকি? একেবারে মনোযোগ নেই সংসারের প্রতি, আমার প্রতি। মানে আপনার দিকে তাকাচ্ছে না, পাশের বাড়ির দিকে তাকিয়ে থাকছে। পাশের বাড়ির দিকে। তো পাশের বাড়িটা মনে হয় ভালো করে করেছে, ওইটা দেখে হয়তো। পাশের বাড়িতে মহিলা আছে, পাশের বাড়ির কোনো মহিলার দিকে তাকিয়ে আছে, বাড়ির দিকে নয়। সেটাও আপনি বুঝতে পেরেছেন? হ্যাঁ, বেশ কিছুদিন ধরেই দেখছি। এটা খুব এটা তো একদম সেই ইরান ইসরায়েলের যুদ্ধ এখন আপনার ঘরের মধ্যে এসে পড়েছে। আচ্ছা, প্রথম কথা বলে রাখি যে পরিস্থিতি কিন্তু পাল্টাবে। হ্যাঁ, আপনার মনের মধ্যে মনে হচ্ছে যে আপনার হাজবেন্ড আপনাকে নেগলেক্ট করছে, তাই তো? পরিষ্কার উনি বললেন। হ্যাঁ, সেটা আপনার মনে হচ্ছে, এবং এই মনে হওয়ার ব্যাপারটা ওনার ছকে রয়েছে। আচ্ছা, ওনার ছকে রয়েছে। উনি খুব গুরুত্ব দিয়ে কিন্তু প্রত্যেকটা বিষয় দেখেন। আচ্ছা, তাই এবারে আপনি প্রশ্ন করতে পারেন উনি কি সন্দেহপ্রবণ? আমি কখনোই বলবো না সন্দেহপ্রবণ। সন্দেহ প্রত্যেক মানুষের মধ্যে আছে, কিন্তু উনি হয়তো কোনো একটা ক্লু পেয়েছেন যে কারণে উনি ওনার সন্দেহটা প্রবল হচ্ছে, তাই না? একদম, আমি বুঝতে পারছি। ব্যাপার হচ্ছে আপনি এই বিষয়টা আমার মনে হয় অনলাইন প্রোগ্রামে আলোচনা না করাই ভালো, কারণ এই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। আপনি একটু আমার পার্সোনাল নাম্বার, যেটা 9038002022, দেখুন লেখা আছে আমার পার্সোনাল নাম্বার। আমি 24 ঘন্টা পার্সোনাল নাম্বারে থাকি। আমাকে ফোন করলেই পাবেন, কোনো অ্যাসিস্ট্যান্ট ফোন ধরবে না। হ্যাঁ, আপনি আমাকে ফোন করুন, আমি নিশ্চয়ই আপনাকে একটা রাস্তা দেখিয়ে। আমি আপনার সাথে দেখা করতে চাই। হ্যাঁ, দেখা করবেন। আমি একটা মন্ত্র পাঠিয়ে দিচ্ছি আপনাকে, সেই মন্ত্রটা আপনি শুনবেন। আপাতত সেটা শুনুন, আপনি শুনুন। আর আপনি একদম আপনার হাজবেন্ডের দিকে নজর দেবেন না। ও, হাজবেন্ডের দিকে একদম অ্যাভয়েড করুন, আর নিজের দিকে একটু নজর দিন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি আপনাকে বলছি, আপনি ওনার উপরে নজর না দিয়ে
মানে অনেক কিছু ছেড়ে দিলে সেটা কাছে চলে আসে, ঠিক ঠিক, ধরে রাখলে ছেড়ে যায়। ওই বালি হ্যাঁ। হাতে মুঠো করে রাখার মতো অবস্থা। বালু হাতে মুঠো করে রাখার মতো অনেক কিছু ছেড়ে দিলেও পাওয়া যায় যদি সেটা আপনার হয়। ঠিক। হ্যাঁ, আপনি নিশ্চিন্তে থাকুন, ঈশ্বর নিশ্চয়ই আপনার ভালো করবেন। আমি খুব গুরুত্ব দিয়ে আপনার বিষয়টা বুঝতে পেরেছি, আপনার মানসিক দুঃখটা বুঝতে পেরেছি, আপনার ভালোবাসার যে মানুষ অধিকার, মানে আপনার যে সেটা খর্ব হচ্ছে, সেটা খর্ব হচ্ছে, কিন্তু এবং- আপনি বলছেন এটা খর্ব হবে না, পরিস্থিতি ঘুরবে। একদম একদম পরিস্থিতি আচ্ছা, ঘুরবে। ঘুরবে। ঠিক আছে, আপনি ভালো থাকুন। যাদের এরকম প্রবলেম হচ্ছে, যারা মনে হচ্ছে যে পরিবারের কাছ থেকে ভালোবাসা পাচ্ছেন না, ওয়েদার ইট ইজ ফ্রম মেল অর ফিমেল, পুরুষও হতে পারে, মেয়েও হতে পারে, কারণ আজকের দিনে তো পরকীয়ার বিষয়টা প্রচুর গিজগিজ করছে সমাজে, কে কার হাত ধরে কখন কোথায় চলে যাচ্ছে এটা বোঝা যাচ্ছে। দেখুন, আমি ভূত ধরিয়ে ভূত ছাড়ানোর অঙ্কটা কিন্তু করি না। আচ্ছা, কি বললাম বুঝলেন? হ্যাঁ। আমি ভূত ধরিয়ে ভূত ছাড়ানোর অঙ্কটা করি না, কারণ আমি সংসারে আগুন লাগিয়ে দিই না। না না, সে তো নিশ্চয়ই, আপনি তো বললেন যে ব্যাপার হচ্ছে পরিস্থিতি যে ফিরবে। পরিস্থিতি, ব্যাপার হচ্ছে আগে আমাকে বুঝতে হবে যে এর মধ্যে কতটা সত্যতা লুকিয়ে আছে। আচ্ছা, কারণ মেডিকেল সায়েন্স কিন্তু অন্য কথা বলে, আমাদের জ্যোতিষশাস্ত্রও কিন্তু অন্য কথা বলে। আচ্ছা, অনেকের ক্ষেত্রে কিন্তু অনেকে দিবা স্বপ্ন দেখেন, অনেকে সন্দেহ করেন, এই ব্যাপারগুলোও কিন্তু বুঝতে হবে। আচ্ছা, ঠিক, যে আপনি সন্দেহ নিয়ে আমার কাছে এলেন মানে আমি আবার আপনাকে মনের মধ্যে অতিরিক্ত সন্দেহ ঢুকিয়ে দিয়ে দেব, আপনার সেটা থেকে কিন্তু অর্থ, নয়। এটা পড়ুন ওটা পড়ুন করে আমি আপনার থেকে অর্থ নিয়ে নেব, সেই আপনি ভূত করবেন ধরিয়ে না। ভূত ছাড়ানোর অঙ্কটা কিন্তু রামকৃষ্ণ শাস্ত্রী করে না। সেটা আপনি প্রথমেই ক্লিয়ার আমি করেছেন। প্রথমেই একটা কথা আপনাদের বলে রাখি, স্বাভাবিক হবে, আপনি বলেছেন। আমি বলে রাখি, আমি মাতৃ সাধক, ছোটবেলা থেকে মায়ের পুজো করি। আমি অন্য সংস্থানের জন্য জ্যোতিষ শাস্ত্রটাকে বেছে নিয়েছি যে কোনো সাবজেক্টে মতো, এই সাবজেক্টটাকে ভালোবাসি। আমার কাউর থেকে কোন রকম ছলে বলে কৌশলে বা 2 নাম্বারি অর্থ বা কাউকে ভয় দেখিয়ে বা প্রলোভন দেখিয়ে বা কাউকে লোভ দেখিয়ে অর্থ রোজগার করার মানসিকতা আমার নেই, একদম পরিষ্কার কথা। কাজ না হলে আমাকে বলবেন, আমি অর্থ আপনার কাছে পৌঁছে যাবে, আচ্ছা, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কারোর কষ্টের অর্থ আমি সঙ্গে নিয়ে যেতে পারবো না। ঠিক, কি বললাম বুঝলেন? আজকে আমি বহু অর্থ নিয়ে বসে থাকবো, আবার দেখা যাবে যে আমার ছেলে মেয়ে সেই অর্থগুলোকে উড়িয়ে দিচ্ছে, হতেই পারে, তারা তো কষ্টটা বুঝবে না। ঠিক, তাই তো। তো আমি জমা করছি, মানুষ কিন্তু প্রচুর জমা করে। দেখবেন রাস্তার মধ্যে আপনি যদি কিছু বিস্কিট ফিস্কিট ছিটিয়ে দেন, কাকেরা এসে এক টুকরো নিয়ে উড়ে যাবে। ঠিক, আর মানুষ দেখবেন যদি একদম। আসে সে তো নিজে নেবেই, পুরোটা গুছিয়ে এবং নেওয়ার চেষ্টা। পুরোটা গুছিয়ে নিয়ে বাড়ি যাওয়ার চেষ্টা করবে। একদম তো একদম। আমরা কতটুক খেতে পারি, বা আমি অনেক পেয়েছি আপনাদের কাছ থেকে, অনেক সম্মান পেয়েছি, অনেক ভালোবাসা পেয়েছি, হ্যাঁ, অনেক আশীর্বাদ পেয়েছি, যার জন্য আমি বেঁচে আছি। এটাই আমার পরম প্রাপ্তি। আমি বেঁচে আছি আপনার মায়ের পুজো, মায়ের মুখ দর্শন এবং পুজো করার মতো যেন এই শরীরটাকে, আপনাদের আশীর্বাদে এই শরীরটা টিকে থাকে, এটাই আপনাদের কাছে আমি কামনা করব। আপনারা মানে আশীর্বাদ করবেন যেন আমি সুস্থ সবলভাবে আপনাদের কাজগুলো করে যেতে পারি। আর আরেকটা কথা হচ্ছে, ওই আমাকে নাম্বারে ফোন করলে যদি আপনাদের অর্থ নেই, আমার কাছে আসতে পারছেন না, কিন্তু আমার প্রোগ্রাম দেখছেন, ভালো লাগছে যে রামকৃষ্ণদার সাথে একটু কথা বলি, একদম, তো আমার নাম্বারে ফোন করতে পারেন, আমি ফোনটা ধরবো এবং আপনার সমস্যাটি শুনবো। তার জন্য কোনো অর্থ আমাকে দিতে হবে না, এইটুকু আমার আছে যে আপনার কাছে মানে গিভ অ্যান্ড টেক পলিসি, ওটা আমি কখনো করি না। কারণ আমি কথা শুনতে পারি, আপনার দুঃখ শুনতে পারি, একটু ভরসা দিতে পারি, তার জন্য কোনো অর্থ আপনাকে আমার উপরে ব্যয় করতে হবে না। এক, নাম্বার 2, যে আমি মনে করি আমি আর আপনিতে কোনো পার্থক্য নেই। হ্যাঁ, আপনার ব্যথাটাকে আমি নিজের ব্যথা ভাবে, ছোটবেলা থেকেই এই মনোভাব নিয়ে আমি বড় হয়েছি, যে যতটা পারবো আমার অভিজ্ঞতা দিয়ে, আমার শাস্ত্রসম্মতভাবে আমি পুজো করে, আমি হোমযজ্ঞ করে, আমি তন্ত্র মতে, আমি ক্রিয়াকর্ম করে আপনার সমস্যা থেকে আপনাকে মুক্তি দেওয়ার চেষ্টা করব। একদম, এবং একটু ভরসা রাখুন। আমি বলে থাকি, আমার একটা পরামর্শ আপনার জীবনটা বদলে দিতে পারে। আমি জ্যোতিষ বোঝাই কম, আমার একটা স্কুল আছে, সেখানে আপনারা
পড়তে চাইলে জ্যোতিষ শিক্ষা নিতে পারেন। মায়েদের বিশেষত আমি বলি যে আপনারা আসুন, শিখুন, জানুন, নিজের রোগটাকে বোঝার চেষ্টা করুন। আপনারা আসতে পারেন, কোর্স কমপ্লিট করতে পারেন। ওখানে আমার শিষ্য রয়েছে, তারা সমস্ত কিছু দেখাশোনা করে। তো আপনারা এসে বা কল করে সেখানে অ্যাডমিশন নিতে পারেন। আর আমি জ্যোতিষ, কারণ ভয় ধরানো আমার কাজ নয়, ঠিকই তো, আমার সেটা কাজ উচিতই নয়। যখনই আমি দেখি অনেকে এসে বলেন, বলুন না আমার খারাপটি কি হবে, বলুন না আমার খারাপটা কি হবে। আমি খারাপ বলিও না, খারাপ শুনিও না। খুব ভালো করেন হ্যাঁ, এটা। কারণ শুভ বলো, শুভ শোনো, শুভ দেখো। একদম তাই। আমি খারাপ থাকলে সেটাকে আপনাকে না বলেই সেটাকে আমি কাটিয়ে দেওয়ার চেষ্টা করি। খুব ভালো, অসাধারণ মানসিকতা, ভালো লাগলো। একবার তবে মানুষের স্বার্থে নাম্বারটা রিপিট করে দিই, 9038002022 টিভি স্ক্রিনে যাচ্ছে। দ্বিতীয় নাম্বার হচ্ছে 9836153266। আর আমাকে ফোন করে যদি কেউ ডেট অফ বার্থ, টাইম, প্লেস দেন আমার পার্সোনাল নাম্বারে, আচ্ছা। দাদা একটু আমার এই বিষয়টা একটু দেখুন, আপনি বলে দেন। আমি বলে দিই, কিন্তু অধৈর্য হবেন না। একজন মানুষ ডেট অফ বার্থটা দিয়ে অন্তত 5 ডেজ ওয়েট করবেন, আচ্ছা, 5টা দিন ওয়েট করবেন। ডেট অফ বার্থটা আজকে দিলেন, 10 মিনিট বাদেই ফোন করতে থাকলেন। মনে রাখবেন যে কোনো কিছু দান নিতে গেলে সেটা লাইন দিয়ে ধৈর্য ধরে নিতে হয়। একদম তাই, কারণ এটা আপনি বলছেন যে আমি এটা ফ্রিতে দিচ্ছি, কারণ আপনার মতো প্রচুর মানুষ আমাকে ফোন করছে। একদমই তাই। বুঝতে হবে মানুষ একটা ফোন করছে অনেক, এই জন্য অনেকে ভাববেন, অনেকে লিখেছেন যে আপনি তো টিভিতে বলছেন ফোন ধরবেন, কিন্তু আমি তো ডেট অফ বার্থ দিয়ে রেখেছি, আপনি বলছেন না। তা কেন বলছি না, কারণ আপনার আগে যারা রয়েছে তারা কিন্তু এখন জানছেন। আপনি ফোন করবেন অন্তত 5 ডেজ পর, একদম তার মধ্যে আমি কমপ্লিট করে রেখে দেবো। আমাকেও তো দেখে দেখে সেটা নিয়ে স্টাডি করতে হবে, সারাটা দিন সেটাকে নিয়ে স্টাডি করতে হবে। যারা কাছে আসছেন তাদেরও এবং দেখছি। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে, তার উপরে চেম্বার রয়েছে। হ্যাঁ। এবং যারা পে করে আসছেন, পেমেন্ট যারা করবেন, তাদেরটা ডেফিনেটলি আগে দেখতেই হবে, কিছু করার নেই এখানে। কারণ সে বলছে আমাকে এখনই দেখে দিন, আপনার চার্জেস আমি দেবো। কিন্তু যারা এই সেবাটা পেতে চাইছেন, সার্ভিসটা পেতে চাইছেন, তাদের একটু ওয়েট করতে হবে। আচ্ছা, আরেকজন রয়েছেন ফোনে, আমি নিয়ে নি। কে আছেন ফোনে? হ্যালো হ্যালো, নমস্কার। হ্যাঁ নাও। হ্যাঁ নমস্কার। কোথা থেকে বলছেন? হ্যাঁ, কোথা থেকে বলছেন? বলুন, কোথা থেকে আমি বলছেন? আসানসোল থেকে বলছিলাম। হ্যাঁ, আসানসোল থেকে। আসানসোল আসানসোল থেকে। থেকে। কেউ এসেছিলেন আগে? হ্যাঁ স্যার, আপনাকে প্রণাম জানাই আমি। হ্যাঁ, আপনাকেও প্রণাম জানাই। হ্যাঁ, হ্যাঁ, দেবাশিসদাকেও জানাই প্রণাম। আসানসোলে আপনার কেউ এসেছিলেন? হ্যাঁ, আমি গেছিলাম দাদার কাছে। দাদা তখন বহুদিন আগে আমি রূপনারায়ণপুর চেম্বারে বসতেন। আপনি দাদার নিজে কাছে তখন এসেছিলেন? হ্যাঁ, আমি ছেলের জন্য গেছিলাম। আচ্ছা, কোন চেম্বার বলছেন? রূপনারায়ণপুর, আসানসোল রূপনারায়ণপুর। ও, রূপনারায়ণপুর। হ্যাঁ 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 হ্যাঁ, আমি যেতাম অনেকদিন এখন, আগে যেতাম তখন গাড়ি নিয়ে অনেক জায়গায় চলে যেতাম। হ্যাঁ হ্যাঁ, আমি তখন দেখিয়েছিলাম আপনার কাছে। ও, তার মানে দেখুন আপনার চেম্বারটাও মনে আছে। এবং দোতলায়, রূপনারায়ণপুর সিঁড়ি দিয়ে দোতলায় বসতাম। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা, মিন্টু লজে আপনি বসতেন। কি জন্য এসেছিলেন আর তার জন্য কাজ কি হয়েছে বা রেমেডি নিয়েছিলেন কিনা একটু আমায় জানাবেন? হ্যাঁ, আমি গেছিলাম আমার ছেলের জন্য। ছেলে তখন 3-4 বছর বয়স ছিল, তখন খুব চঞ্চল ছিল, দুষ্ট ছিল। ছেলের জন্যই গেছিলাম। আচ্ছা, তা এখন তো ছেলে কেমন আপনি আছে? বলেছিলেন ছেলের ভবিষ্যতে সরকারি চাকরি হবে, পড়াশোনা ভালো হবে। তো যাই হোক, ছেলে তো এখন গ্রাজুয়েশন কমপ্লিট করেছে। তো আপনি তখন এমএটি দেননি, আমাকে মন্ত্র দিয়েছিলেন। তো আমি ছেলের হয়ে আমি করতাম। তো মোটামুটি কাজ হয়েছিল, আমি পেয়েছিলাম একটু উপকার বাহ। মন্ত্র জপ করে। ঠিক। আর আপনার আমি ছেলের কেরিয়ারটা সম্বন্ধে একটু জানতে চাই, এখন কি করবে ছেলে? আচ্ছা, প্রথম কথা বলি, আমি, আপনি রূপনারায়ণপুর থাকেন, ওখান থেকে আসানসোলে কিন্তু আমি এখনো যাই। আচ্ছা। আসানসোল চেম্বারে আপনি দেখা করতেই পারেন যদি মনে করেন। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন ছেলের। ছেলের ডেট অফ বার্থ হচ্ছে 20/11 কি? 20/11? হ্যাঁ, 20/11 2003। 2003। টাইম বলুন। সকাল 11:56। সকাল 11:56। জন্ম স্থান কোথায়, প্লেস কোথায়? আসানসোল। আসানসোল, ঠিক আছে। একটু দেখুন আপনার ছেলের এখন কি অবস্থা, এটা এই জন্মছক থেকে এখন বলছেন উনি। বৃহস্পতিবার, হ্যাঁ কুম্ভ লগ্ন, কন্যা রাশি, হ্যাঁ জানা আছে? হ্যাঁ স্যার, জানি। ব্যাপার হচ্ছে
আপনার ছেলের এবারে কিন্তু ওর মাঙ্গলিক যোগটা কাটানোর সময় এসে গেছে, আচ্ছা, বুঝতে পেরেছেন? কারণ আমি জানি না কি কারণে আপনাকে আমি রেমেডিস দেইনি, কারণ ওর কিন্তু কিছু দেওয়া দরকার ছিল। তখন ছোট ছিল বলে হয়তো আপনি না, দেননি। হয়তো ছোট ছিল, খুব ছোট ছিল বলে দিইনি, কিন্তু তারপরে একবার আপনার আসা উচিত ছিল। কারণ ব্যাপার হচ্ছে ও যে কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছে না, আর্টসের স্টুডেন্ট, হ্যাঁ ইংলিশ নিয়ে পড়ছি। ইংলিশ আয়, নিয়ে পড়েছে। আচ্ছা, ঠিক। তো ব্যাপার হচ্ছে ওর চাকরি রয়েছে, কিন্তু ওর কিছু ইগো প্রবলেম আছে, মানে ও নিজে যেটা মনে করে সেটাই কিন্তু মানে ঠিক, সেটাই একদম final আর ঠিক, কি, একদম চূড়ান্ত। ফাইনাল। সেটা যদি একদম ভুলও তাই কি হয়, তাই কি একদম ঠিক বলেছেন। হ্যাঁ, তাহলে- সেটা যদি ভুল রাস্তাও হয়, হ্যাঁ। ও সেটাকে প্রমাণ করে দেবে যেটা ঠিক রাস্তা। আচ্ছা হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। বুঝতে পেরেছেন? মানে আমরা যেমন মনে করুন একটা জায়গায় যাব, হ্যাঁ, হ্যাঁ। বেড়াতে গেলাম, সেখানে কেউ বললো যে ওখানে বেড়াতে যাচ্ছিস, ওখানে খুব গন্ডগোল হচ্ছে, আমি তো 4-5 জায়গা থেকে খোঁজ করব, তাই। খোঁজ করে যদি বলে যে গন্ডগোল হচ্ছে, তাহলে আমি তাহলে যাবো। আমি আর যাব না। ও কি করবে, বলছে গন্ডগোল হচ্ছে, ওরকমই অনেকে হয়, আমি যাব যখন যাব। যাবই। আচ্ছা, মানে একটু হ্যাঁ। একগুঁয়ে মানসিকতার। একগুঁয়ে মানসিকতা করব, আমি যেটা সিদ্ধান্ত নেবো সেটাই ঠিক। আচ্ছা, হ্যাঁ। এই ব্যাপারটা ওকে পিছিয়ে দেবে। পিছিয়ে দেবে। হ্যাঁ, পিছিয়ে দেবে। আচ্ছা। প্রথম কথা হচ্ছে ওর কর্ম মানে মানে সরকারি চাকরিতেও বাধা রয়েছে, এবং ওর যেটা একটা দুর্ঘটনা যোগ রয়েছে বর্তমান সময়ে, একটু সাবধানে থাকতে হবে, বিশেষত গাড়ি যানবাহন সাবধানে চলাচল করাতে হবে, এবং ওর বিবাহ ক্ষেত্রেও প্রবলেম রয়েছে। আচ্ছা, এই সমস্যাগুলো কিন্তু ওর রয়েছে। হ্যাঁ, এবং আরেকটা কথা, ও মানে ওর সাথে ম্যাচ করে না এরকম মেয়ে ও পছন্দ করে ফেলবে। এরকম কিছু মানে ঘটনা কি ওর- ঘটেছে এখন অলরেডি? জানেন কি কিছু? না, এখনো পর্যন্ত তো এখনো হয়নি। যাও, এই ব্যাপারটা তাহলে একটু সতর্ক থাকবেন, হ্যাঁ, ঠিক আছে? ওকে পছন্দ, ওর সাথে ম্যাচ করছে না, ওর ফ্যামিলির সাথে ম্যাচ করছে না, কিন্তু ও জেদ ধরে ফেলবে, ওই যেহেতু এখানেই আপনি আমি- জেদের কথাটা হ্যাঁ, আপনি বললেন। এখানেই আমি করব, এর মধ্যেও ভালো কিছু লুকিয়ে আছে। এবং এটাই এই রামকৃষ্ণদা বলছেন যে ওটাই ওকে খানিকটা পিছিয়ে দেবে, সেটা ইন দ্য সেক্টর অফ ক্যারিয়ার এবং জীবন, ব্যক্তিগত জীবন, একদম। ক্যারিয়ারে এবং ব্যক্তিগত জীবনে। হ্যাঁ। এইটা একটু ঠিক করতে হবে, ব্যালেন্স করতে হবে। করলে আপনি তো জানেনই অলরেডি, আপনাকে তো গাইডলাইন দিয়েছে উনি। আপনি বললেন যে আগে কিছু মন্ত্র আপনি পেয়েছেন, এবং সেই মন্ত্রের জোরে ও সেই ছোটবেলা থেকে গ্রাজুয়েশন অবধি চলে এসছে। খারাপ হয়নি, লিটারেচারে ইংরেজি নিয়ে পড়েছে বলছেন, অনার্স করলেন না কি বললেন আপনি, অনার্স করেছে, ভালো। এবার ওকে তাহলে চাকরি পেতে হবে। এবার সেই চাকরির জায়গাটা যাতে ওর একগুঁয়ে মানসিকতা না থাকে, এবং জীবন তৈরির ক্ষেত্রে বিবাহ একটা অংশ, এটা যাতে ঠিকঠাক ভাবে হয় তার চেষ্টা করুন। আপনি যোগাযোগ করুন, নিচে দেওয়া হেল্পলাইন নাম্বার ছিল 9। এবং এই মুহূর্তে যারা আমার লাইফে ফোন পেলেন না, তারা আমাকে অবশ্যই মোবাইলে ফোন করুন, ব্যক্তিগত নাম্বারে ফোন করুন। আমি গাড়িতে যেতে যেতে কিংবা রাস্তায় চলতে চলতে আপনাদের কথা শুনে নেবো। আপনারাই আমার পরিবার, আপনাদের সঙ্গেই আমি জীবনটা কাটিয়ে দিচ্ছি। একদম, হ্যাঁ। আর এইভাবেই রামকৃষ্ণদা থাকুন আগামী দিনেও, আমরা এটাই চাই, সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনারাও তাই। আজকে এখানে শেষ করব, পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে। অনেক ধন্যবাদ রামকৃষ্ণদাকে।